বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন যে স্বৈরাচার আবার দেশ দখলের চেষ্টা করছে, পালিয়ে গিয়েছে, কিন্তু স্বৈরাচারের কিছু কিছু অবশিষ্ট এখনো রয়ে গিয়েছে বাংলাদেশে। এরা বিভিন্নভাবে মাথা চাড়া দেবার চেষ্টা করছে, এরা বিভিন্নভাবে চেষ্টা করছে নিজেদের অবস্থানকে কোনোভাবে গুছিয়ে নিয়ে আবার দেশটি তাদের দখলে নিতে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে কথাটি বলেছেন যথার্থ একটি কথা বলেছেন, কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যেই বিষয়টি বুঝছেন, যেই বিষয়টি বোঝার চেষ্টা করছেন, কিন্তু বিএনপির অন্যান্য যারা বিগশট নেতা তারা কি সেই বিষয়টি চিন্তা করছেন? চিন্তা যদি করেই থাকেন তাহলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিনিয়ত যে নির্বাচন নিয়ে হাউকাউ করছেন, তার সাথে সাথে আমি আজকের একটা নিউজ দেখলাম, সে জায়গায় বৈশ্বরচন্দ্র রায় তিনি বলছেন নির্বাচন ছাড়া অন্য বিষয়ে সরকারের বেশি আগ্রহ প্রকাশ সন্দেহজনক। আসলে সন্দেহের বিষয়টা কোথা থেকে আসলো আমি সেই বিষয়টি জানি না। 17 বছর যাবৎ আওয়ামী লীগ সরকার বা সেনা সমর্থিত সরকার তারা যেভাবে রাষ্ট্র পরিচালনা করছে, সেই 17 বছর সবচেয়ে বেশি নির্যাতিত নিগৃহীত ছিল বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীরা। শুধু তাই নয়, বিএনপির নেতাকর্মীরা একটা সময় কিন্তু আওয়ামী লীগের সাথে আতাত করে তলে তলে অনেক বড় বড় নেতার নামে রিপোর্ট আছে যারা তলে তলে আতাত করে শেখ হাসিনা সরকারকে ক্ষমতা রাখার আপ্রাণ চেষ্টা করে গেছেন, সরকার থেকে নানা উচ্ছিষ্ট ভোগ করেছেন। এরকম রিপোর্ট সব জায়গায় কিন্তু পাওয়া যায়। কিন্তু বিএনপির এই যে বর্তমান প্রেক্ষাপট নিয়ে বিএনপির নেতারা যে সমস্ত কথাবার্তা বলছেন, শুধু নির্বাচন কেন্দ্রিক যে হাউকাউগুলো করছেন, এটি এই মুহূর্তের রাজনীতির জন্য যথার্থ বলে আমি মনে করি না। আর বিএনপি যে কাজটি করছেন, এই কাজটি করার পেছনে অনেকগুলো কারণ থাকতে পারে। দেখুন, বিএনপির সাবেক একজন মন্ত্রী আলতাফ হোসেন তিনি সদ্য বলেছেন যে বিএনপির অনেক বড় বড় নেতারাই ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের এজেন্ট। বিএনপির কিছু লোক আছে যারা নন আননোন না, নূতন না, পুরানা, নন রয়ের এজেন্ট, নন রয়ের এজেন্ট। তারা এই দেশে যদি 100 টাকা কামাই করে 90 টাকা তারা ইন্ডিয়াতে পাঠায়। এই এজেন্টের একাধিক এজেন্টের নাম আমি বলতে পারি। আমি তো ঢাকায় থাকি, পটুয়াখালীও থাকি, কলকাতায় সল্টলেকে বাড়ি আছে, সোনার দোকান আছে, হোসিয়ারি আছে, তারপরে পেট্রোল পাম্প আছে, তারপরে এটাকে কি বলে এই যে কমিউনিটি সেন্টার আছে। বাসায় গেলে পরে আপনি বাংলাদেশি পাসপোর্ট পাবেন, আপনি ইন্ডিয়ান পাসপোর্ট পাবেন, আপনি কানাডিয়ান পাসপোর্ট পাবেন। অথচ ভারতের এই গোয়েন্দা সংস্থা র এবং ভারতই কিন্তু বাংলাদেশকে নির্যাতিত নিগৃহীত করার জন্য বিএনপিকে ক্ষমতার বাইরে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন। অথচ সেই ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের প্রেসক্রিপশন নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীরা এখন সারাক্ষণ নির্বাচন বলছেন। আর ভারতের যেই প্রেসক্রিপশন শেখ হাসিনাকে আবার বাংলাদেশে পুনর্বাসন করা, সেই কথাগুলো আবার বলার চেষ্টা করেছেন। দেখুন, আমরা যদি এই বর্তমান প্রেক্ষাপটে দিকে একটু তাকাই, তাহলে রুমিন ফারহানা তার নিজেই একটি টিভি চ্যানেলে সরাসরি বলছেন যে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির নেতারা চাঁদাবাজি, জমি দখল, টেন্ডারবাজি, তারপরে মামলা বাণিজ্য সহ নানাবিধ অপকর্মের সাথে সম্পৃক্ত। ওটা হচ্ছে যত দিন যাবে নানান জায়গা থেকে কিন্তু বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে প্রচুর কমপ্লেইন আসছে। আমার কাছেই সকাল বিকাল কমপ্লেইন আসছে। বিএনপি নেতাকর্মীদেরকে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না। চাঁদাবাজির সঙ্গে যুক্ত, জমি দখলের সঙ্গে যুক্ত, টেন্ডারবাজির সঙ্গে যুক্ত। আমার এলাকাতে পথধারী নেতারা কেউ মাটি ভরাট করে নদীর উপরে, জমি দখল করে, আরেক উপজেলায় পথধারী নেতারা মামলা বাণিজ্য করে। তো কন্ট্রোল করা তো যাচ্ছে না। কেন্দ্রে খবর পাঠানো হয়েছে, কেন্দ্র কোনো অ্যাকশন নেয় নাই। তো কারো বিরুদ্ধে অ্যাকশন হচ্ছে কেন্দ্র থেকে, কেউ আবার ওভার ব্লেসড, তাদের ব্যাপারে অ্যাকশন হচ্ছে না। সো নেতা কর্মীরাও কনফিউজড। আচ্ছা, কেন্দ্র যা বলে ওটাকে সিরিয়াসলি বলে?
আসলেই কি আমাদের চাঁদাবাজি, টেন্ডারবাজি? বিএনপির যেই নেতারা এই সমস্ত অপকর্মের সাথে সম্পৃক্ত, তাদের বিরুদ্ধে যদি কেন্দ্রে রিপোর্ট করা হয়, কেন্দ্র তাদের বিরুদ্ধে যথোপযুক্ত যে ব্যবস্থা নেওয়ার কথা সেটা তারা নিচ্ছে না বলি এখন বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশের যে সাধারণ জনগণ তাদের কাছ থেকে অনেকটা দূরে সরে যাচ্ছেন এবং বিএনপি কিন্তু জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন। আমার মনে হয় সেই কারণেই বিএনপির এবং বিএনপির নেতাকর্মীরা প্রতিনিয়ত চান যে যত দ্রুত নির্বাচন সম্ভব তত দ্রুত নির্বাচন দিয়ে দেখ, আমরা রাষ্ট্র ক্ষমতায় যাই আর দেশটা সে আওয়ামী শাসনের সময় যেভাবে আমরা লুটপাট করে খেয়েছি ঠিক সেভাবে আমরা লুটপাট করে খাই। যদি এটা মনে করেন যে বাংলাদেশের মানুষ সেই 90s আমলে আছে তাহলে আসলে ভুল করবেন। বর্তমান যে প্রেক্ষাপট, যে সিচুয়েশন এবং বিএনপির নেতাকর্মীরা যেই সমস্ত বক্তব্য দেন এগুলো কিন্তু এই যে ইয়াং জেনারেশন যারা ছাত্র জনতা একত্রিত হয়ে যে বিপ্লবের মধ্য দিয়ে সেখানে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে সেই ছাত্র জনতা কিন্তু আপনার এইসব কথাবার্তা খাচ্ছে না। কারণ আপনারা এখনো সেই 80-র দশকের 90-এর দশকের নেতা, আপনাদের মাথায় মননে মস্তিষ্কে এই এআই জগতের যেই টেকনোলজি সেটা আসছে না। আপনারা মনে করেন যে বাংলাদেশের এই যে ছাত্র জনতা তারা হয়তো অত কিছু বুঝে না, আমরা যা বলি তাই তারা স্বীকার করে। শেখ হাসিনা কিন্তু সেম ভুলটাই করেছিলেন। শেখ হাসিনাও কিন্তু ঠিক বাংলাদেশে অপকর্ম করে যাচ্ছে তাই ভাবে কথা বলে তিনি জনগণকে হয়তো মনে করেছিলেন আমি যা বলি জনগণ তাই বিশ্বাস করে। বাংলাদেশের এই ছাত্র জনগণ কিন্তু সে সমস্ত জিনিস বিশ্বাস করে না বিদায় শেখ হাসিনাকে কিন্তু বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে, বাংলাদেশ থেকে আস্থা খুঁড়ে নিক্ষেপ করেছে, এখন ভারতে সে পালিয়ে আছে। একটু বিবেচনা করেন। আপনাদের বাংলাদেশের জাতীয়তাবাদী দলের যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বর্তমান সময়ে তার যে দিক নির্দেশনা, তার যেই কথাবার্তা, তার যেই একটি সুন্দর চমৎকার অ্যাক্টিভিটিস, সেই জায়গায় আমি বিএনপির অন্যান্য নেতাকর্মীদের সেরকম দেখছি না। তারা সেই ভারতপন্থী কথাবার্তা বলছেন, যে ভারতের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ ফুঁসে উঠেছিল, ভারতের পণ্য বয়কট করেছিল, ভারতের সবচেয়ে বড় যে প্রোডাক্ট শেখ হাসিনা তাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছিল। তাহলে আপনারা যদি মনে করেন যে বাংলাদেশের জনগণ ভুকা, এটা ভুল করবেন। দেখুন আপনারা চেষ্টা করছেন আওয়ামী লীগের সাথে মার্চ করে, আমরা দেখছি আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী বিএনপিতে যোগ দিচ্ছেন, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী তারা হয়ে যাচ্ছেন, জামায়াতেও যোগ দিচ্ছেন। বিএনপির নেতাকর্মীরা তাদেরকে দেশ ত্যাগ করানোর জন্য টাকা পয়সা নিয়ে তারা ভালোই টাকা পয়সা ইনকাম করেছেন। এই সমস্ত বিষয়াদি যদি আপনারা এখনও চোখ বন্ধ করে থাকেন তাহলে হবে না। দেখুন বিএনপির পক্ষ থেকে 31 দফা একটি দেওয়া হয়েছে, সেই 31 দফায় কি এই যে 24-এর যে গণ অভ্যুত্থানের যে ছাত্র নেতারা হত্যার শিকার হয়েছেন, যারা পঙ্গুত্ব বরণ করেছেন, যারা অন্ধ হয়েছেন, যারা জীবনের সর্বোচ্চটা দিয়ে এই শেখ হাসিনাকে প্রতিহত করার আন্দোলনের রাজপথে নেমে এসেছিলেন, তাদের জন্য কি কোনো দিক নির্দেশনা আছে? তাদের জন্য কিছু নাই। তাহলে বাংলাদেশের জনগণ আপনাদেরকে কিভাবে বিশ্বাস করবে? আগামী দিনে আপনাদেরকে কিভাবে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যাবে? আপনারা বিএনপির যারা নেতাকর্মীরা আছেন আপনারা বলেন যে আমরা গত 17 বছরে এই শেখ হাসিনা পতনের যে পথ সেটা তৈরি করেছি। আপনারা করেছেন ঠিকই। 28শে অক্টোবর শেখ হাসিনার এই পুলিশ বাহিনী একটা ধাওয়া দিয়েছে, সব ঘরের ভিতরে ঢুকে গেছেন। প্রায় 7-8 লাখ লোক বাংলাদেশের এই ঢাকা শহরে ছিল। আপনারা পারেন নাই, আপনারা পারতেনও না। কারণ কি? আপনাদের ভিতরে যে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের এজেন্ট, শেখ হাসিনার উচ্ছিষ্টভোগী কিছু নেতা আপনাদের দলের ভিতরে ছিল, সেই জন্য আপনারা পারতেন না। এই ছাত্র জনতারা যদি রাজপথে না নেমে আসতো তাহলে আগামী 50 বছরও বিএনপি এই স্বাধীন মুক্তভাবে কথা বলতে পারতো তো দূরের কথা। আজকে বিএনপির দেশনেত্রী বেগম খালেদা জিয়া বা আপসীর নেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে যেতে পেরেছেন, জনাব তারেক রহমানের সাথে মিট করতে পেরেছেন। এই জিনিসগুলো কি হতো? আদৌ হতো না। এই যে আজকে বিএনপি যা করছেন, যা হচ্ছে, সবকিছু কিন্তু এই ছাত্র জনতার যে বিপ্লব, সেই বিপ্লবের ফসল। বিএনপি যতই বলুক না কেন, ঈদের পরে আন্দোলন, রোজার পরে আন্দোলন, কুরবানির পরে আন্দোলন, তারপরে নতুন বছরের আন্দোলন, এই আন্দোলন করতে করতে বিএনপি আরো 20 বছর পার করতে হতো। শেখ হাসিনা মরার আগ পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাষ্ট্র ক্ষমতা তো দূরে থাক, স্বাধীনভাবে রাজনীতি করার অধিকারটুকু পেত না।
একটু চিন্তা ভাবনা করেন। আগামী দিনে যদি আপনাদের এই যে অসভ্যতা, এই যে লুটতরাজ, এই যে রুমিন ফারহানার কথায় যদি বলি যে চাঁদাবাজি, জমি দখল, টেন্ডারবাজি, তারপরে এই যে বালুর রাজনীতি, তারপরে মামলা বাণিজ্য, এই সমস্ত বিষয় যদি করেন, এই সমস্ত বিষয় করতে থাকলে আপনারা ধীরে ধীরে রাজনীতিতে জনবিচ্ছিন্ন হয়ে যাবেন। আপনাদের জন্য সামনের দিনগুলো কঠিন থেকে কঠিন হবে। তারেক রহমান এই জন্যই বলেছিলেন যে আগামী নির্বাচন বিএনপির জন্য সবচাইতে কঠিন হবে, কারণ তারেক রহমান জানেন, তারেক রহমান এই যে তৃণমূলের যে নেতাকর্মীরা আছেন তাদেরকে তো তারেক রহমান কন্ট্রোল করতে পারছেন না। তারেক রহমান লন্ডন থেকে যাই বলেন না কেন, এই স্বেচ্ছর প্রজাতির যে নেতাকর্মীরা আছেন তারা তো সেটা শুনছেন না বিদায়ী কিন্তু বিএনপির জন্য সামনের দিকগুলোতে বিপদ আসন্ন। এবং কি এই বিপদ কিভাবে বিএনপি কাটাবেন, বা বিএনপির স্থায়ী কমিটি, বিএনপির যে জাতীয় নির্বাহী কমিটি আছে সেই কমিটির অ্যাক্টিভিটিসটা কী হবে, তারা যদি জনগণের পাশে যে না দাঁড়াতে পারেন, তাদের যদি এই সমস্ত অপকর্ম থাকে, আর শুধুমাত্র এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যে নেতারা আছেন তাদের বিপক্ষে একটি অবস্থান নিয়ে শক্তভাবে কথা বললেই জনগণ আপনাদের ভালোবেসে ফেলবে, এটা মানে চিন্তা করার কোনো অবকাশ নাই। হয়তো আওয়ামী লীগের যারা আওয়ামী লীগের চামচামি করেন যে সমস্ত বিএনপির নেতাকর্মীরা, বা তাদের থেকে টাকা পয়সা নিয়ে যে সমস্ত নেতাকর্মীরা দালালি করেন, সেই জন্য হয়তো আওয়ামী লীগের কিছু সংখ্যক লোক এখন বিএনপির পক্ষে কথাবার্তা বলার চেষ্টা করতে পারেন, কিন্তু আখেরে এটা বিএনপির বিপক্ষে যাবে এবং আগামী নির্বাচন না, আগামী রাজনীতি বিএনপির জন্য আরও কঠিন থেকে কঠিন হবে, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। তাড়াতাড়ি সাবধান হন। এই সমস্ত যারা ভারতীয় এজেন্ট আছে, যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ডে এখনও লিপ্ত, এটি বাদ দিয়ে যদি সঠিক পথে না চলেন তাহলে বিপদ আসলেই বাংলাদেশে, মানে যে রাজনৈতিক এখন যে প্রেক্ষাপট বা যে কাঠামো তৈরি হয়েছে, এখানে বিএনপির জন্য অনেক দুরূহ এবং দুষ্কর একটি সিচুয়েশন তৈরি হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।